যীশু খ্রিস্টের জন্মের 478 বছর আগে নেপালে রাজত্ব করতেন শিবদেব। শিবদেবের প্রভাবে তখন নেপালে বৌদ্ধ ধর্মের রমরমায় হিন্দু ধর্ম প্রায় কোণঠাসা। সেই সময় মাত্র 28 বছর বয়সে আদি গুরু শঙ্করাচার্য আসেন নেপালে। পশুপতিনাথ মন্দির প্রাঙ্গণে তার সুরেলা শাস্ত্রীয় ব্যাখ্যায় প্রাণ ফিরে পায় হিন্দু ধর্ম। রাজা শিবদেব শঙ্করাচার্যের শিষ্যত্ব গ্রহণ করেন। আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হচ্ছি পশুপতিনাথ মন্দির, নেপালের বিখ্যাত পশুপতিনাথ মন্দির কাঠমান্ডুতে। সেই মন্দিরই রয়েছে আমার সামনে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, ঘুরতে ফিরতে। হর হর মহাদেব। ছোটবেলায় একটা প্রশ্নের উত্তরে, মানে নেপালের রাজধানী কি, এই প্রশ্নের উত্তরে আমি লিখেছিলাম কাঠমান্ডু। আমি এখন রয়েছি নেপালের রাজধানী কাঠমান্ডুতে। এই কাঠমান্ডুতে কিন্তু অনেক কিছু দেখার জিনিস আছে। বিভিন্ন স্তূপ রয়েছে, মন্দির রয়েছে, বিভিন্ন সংস্কৃতির মেলবন্ধন, হেরিটেজ সাইটস। তবে প্রথমেই আমি এখন দর্শন করে নিচ্ছি পশুপতিনাথ মন্দির, এবং আমি চলে এসেছিও এখন সেখানেই। নেপালের রাজধানী কাঠমান্ডুর পূর্ব দিকে বাগমতী নদীর তীরে পশুপতিনাথ মন্দির অবস্থিত। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই মন্দিরটির গুরুত্ব বহু প্রাচীনকাল থেকে। মন্দিরটি বিশেষত শিব ঠাকুরের। শিবের এখানে আর এক নাম পশুপতিনাথ, সেই নামেই এই মন্দিরটি পশুপতিনাথ মন্দির। আমাদের হোটেল যেহেতু মন্দিরের কাছেই, সেজন্য এবেলা ওবেলা মন্দির দর্শন করতে কোনো অসুবিধেই হতো না। ডেসক্রিপশন বক্সে হোটেলের ফোন নাম্বার দেওয়া রইল। তবে কাঠমান্ডুর যেখানেই আপনার হোটেল হোক না কেন, সেখান থেকেই ট্যাক্সি করে চলে আসতে পারবেন এই পশুপতিনাথ মন্দিরে। প্রায় 2.5 স্কোয়ার কিলোমিটার অঞ্চল জুড়ে অবস্থিত পশুপতিনাথ মন্দির চত্বরে ঢুকতেই আপনি দেখতে পাবেন প্রচুর 2-3 তলা লাল লাল বাড়ির সমাহার। মাঝে অবশ্য সাদা রঙের বিল্ডিংও আছে। এদের ফাঁকে ফাঁকে রয়েছে বিশাল লম্বা চওড়া অনেকগুলো উঠোন। সেই উঠোনে ঘুরে বেড়াচ্ছে হাজারে হাজারে পায়রা। এই মন্দির চত্বরে আপনি যত খুশি ফটো তুলতে পারেন, কিন্তু মন্দিরের ভেতরে ফটো তোলায় রয়েছে কড়া নিষেধাজ্ঞা। আমি এখন রয়েছি পশুপতিনাথ মন্দিরে। মন্দিরের ভেতরে কিন্তু ভিডিও করা অ্যালাউ নয়। এই যে পেছনে, এইটাই হচ্ছে এন্ট্রান্স। এখান দিয়ে ঢুকতে হয় পশুপতিনাথ মন্দির। এবার মন্দিরের ভেতরে ঢুকতে গিয়ে আমি কি দেখলাম তার একটা ছোট্ট বিস্তৃত বিবরণ আপনাদের দিচ্ছি। ঢুকতে গিয়েই ফার্স্টে নন্দী পড়বে, বিশাল আকারের নন্দী। তারপরে মানে একটা ষাঁড় আছে, তারপরে আর একটা ছোট নন্দী, একটা ছোট ষাঁড়। মন্দিরের আকৃতিটা হচ্ছে চারকোনা প্যাগোডা স্টাইলের মন্দির। আর মন্দিরে চারটে দরজা রয়েছে। সেই 4টে দরজার প্রত্যেকটাই কিন্তু রূপো দিয়ে তৈরি, মানে রূপোর দরজা বা রূপোর প্লেটিং করা। আর দরজাতে ঢোকার মুখেই 4 কোণে 4 ওপরের দরজার উপরেই দেবদেবীর ছবি রয়েছে। পুরো জায়গাটা যখন ঢুকছেন, 2টো করে সিংহ দুয়ার যেটা বলে, ব্রোঞ্জের তৈরি সেই সিংহ রয়েছে ভেতরে। এবার যখন পুজো দিলাম, শিবের লিঙ্গটা কীরকম সেটা আপনাদের একটুখানি বলি। পশুপতিনাথের যে মূর্তি সেটা কীরকম বলি। শিবলিঙ্গ প্রায় 6 ফুটের মতো লম্বা, 6 ফুট লম্বা শিবলিঙ্গ। সেই শিবলিঙ্গের চারদিকে, মানে ওপর থেকে 1-1.5 ফুটের মতন ছেড়ে তার চারধারে 4টি মুখ লাগানো হয়েছে। উত্তর মুখের নাম বামদেব, দক্ষিণ মুখের নাম অঘোর, পূর্ব মুখের নাম তৎপুরুষ এবং পশ্চিম মুখের নাম সদ্যজাত। এছাড়াও লিঙ্গের শিরোভাগে রয়েছে পঞ্চম মুখ ঈশান, যা ফুল বেলপাতা দিয়ে ঢাকা থাকে। ভক্তদের তা দেখতে দেওয়া হয় না, কারণ সেখানে মা ললিতা ত্রিপুরা সুন্দরী অধিষ্ঠান করেন। একমাত্র প্রধান পুরোহিতই তা পুজো করেন। এছাড়াও লিঙ্গের তলদেশে পশুপতিনাথের আরও একটি মুখ রয়েছে। সে মুখের নাম কালাগ্নি রুদ্র। এই পশুপতিনাথ মন্দির সম্পর্কে একটা সুন্দর পৌরাণিক আখ্যান রয়েছে। আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছি, এই পেছনটাই হচ্ছে বাগমতী নদী এবং সঙ্গে রয়েছে অ্যাডজাসেন্ট একটা শ্মশান, আর পেছনেই দেখা যাচ্ছে পশুপতিনাথের মন্দির। তা গল্পটা কীরকম শুনুন। একদিন শিব পার্বতী এই মর্তে আগমন করেছেন এবং মর্তে ঘুরে বেড়াতে বেড়াতে তাদের এই জায়গাটা খুব পছন্দ হয়। প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে ওনারা করেন কি,
হরিণের বেশে এলাকাটা ঘুরতে শুরু করেন এবং ঘুরতে 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 এখানকার যারা পশু ছিল তারা তাদের অধিকর্তা হিসাবে কিন্তু শিবকে মেনে নেন। এবং এদিকে অন্য আর একটা কেস হয়েছে, স্বর্গে শিব নেই, মর্তে শিব ঘুরে বেড়াচ্ছে। তা শিবকে পাবে কি করে? দেবতারা এখানে চলে আসেন, দেবতারা এখানে এসে শিবকে খুঁজে বার করেন এবং বলেন চলুন মহাদেব স্বর্গে চলুন। সেই থেকে মহাদেব তখন বলেন যে এখানে যেহেতু আমি ঘুরে বেরিয়েছি, আমার এখানে মূর্তি প্রতিষ্ঠা হবে এবং এখানে আমার পুজো হবে রেগুলার। সেই থেকে মানে এটা পৌরাণিক আখ্যান, এখানে পুজো হয়ে আসছে শিবের। পশুপতিনাথ মন্দিরের পাশ দিয়েই বয়ে চলেছে বাগমতী নদী। হিন্দু ও বৌদ্ধ দু সম্প্রদায়ের মানুষের কাছেই বাগমতী পবিত্র নদী। পুণ্যার্থীরা এই নদীতে স্নান করেন, এই জন্য নদীর দুতীরে রয়েছে অনেকগুলো ঘাট। এর মধ্যে 19 শতকে প্রতিষ্ঠিত আর্যঘাট বিশেষ গুরুত্ব বহন করে। এ ঘাটে শুধুমাত্র নেপালের রাজ পরিবারের সদস্যদেরই মরদেহ দাহ করা হয়। তবে ভস্মেশ্বর ঘাটে মূল শ্মশান অবস্থিত। এই ঘাট হল কাঠমান্ডু উপত্যকার সবচেয়ে বেশি ব্যবহৃত শ্মশান ঘাট। নদীর তীরে গেলেই দেখা যায় সারি সারি চিতা জ্বলছে এখানে। পশুপতিনাথ মন্দিরের ঠিক পেছনেই রয়েছে বাগমতী নদী, আর সেই বাগমতী নদীর সঙ্গেই রয়েছে শ্মশান। এখানে অনেকগুলো দেহ পোড়ানোর ব্যবস্থা রয়েছে। আমার পেছনেই আগুন জ্বলছে শ্মশানের চিতা। এই ঘাট চত্বরে দেখলাম সাধুদের একটা দল রয়েছে। এখানকার সাধুরা বেশ আধুনিক, তাদের বেশভূষা খুবই পরিষ্কার। হাতে রয়েছে দামি ব্র্যান্ডের ঘড়ি, চোখে সানগ্লাস। তাদের মধ্যে কেউ কেউ আবার অলস হাতে খৈনি বানাতে বানাতে শাঁসালো যজমানের প্রতীক্ষায়। পশুপতিনাথের মন্দির ছাড়াও বাগমতীর তীরে রয়েছে অনেকগুলো শিব মন্দির। কিংবদন্তি মতে শ্রীকৃষ্ণ দেবপাটনে পশুপতিনাথের লিঙ্গ স্থাপন করেন। শোনা যায় এখানে বড় মন্দির গড়ে ওঠে রাজা ধর্মদত্তের আমলে। কালের প্রকোপে সেই মন্দির জরাজীর্ণ হয়ে পড়ে। আচার্য শঙ্কর যখন নেপালে আসেন তখন সেই মন্দিরের হাল খুবই শোচনীয় ছিল। মূলত তার অনুপ্রেরণায় রাজা শিবদেব মন্দিরের সংস্কার করেন। তবে 1905 সালে নতুন করে এই মঠের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মহন্ত শ্রী স্বামী রামানন্দগিরি। আমি এখন যে জায়গাটা রয়েছি এটা পশুপতিনাথ মন্দিরের প্রেমিসেসের অপেক্ষাকৃত পুরনো জায়গায়। 1979-এ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে এই পশুপতিনাথ মন্দির স্বীকৃত হয়। হিন্দু ধর্মের অন্যতম প্রবক্তা আদি গুরু শঙ্করাচার্য যখন ভারতের দিক থেকে লুপ্তপ্রায় মন্দিরগুলোকে উদ্ধারের প্রতি নিয়োজিত হয়েছিলেন, সে সময় তার কানে আসে নেপালে বৌদ্ধদের অত্যাচারে হিন্দু ধর্মের দুর্দশার কথা। হিন্দু ধর্ম উদ্ধারের লক্ষ্যে নেপালের বিপদসংকুল পথ পেরিয়ে শঙ্করাচার্য চলে আসেন নেপালে। প্রথমেই তিনি আসেন পশুপতিনাথ দর্শনে। সেই সময় পশুপতিনাথ মন্দিরের অবস্থা খুবই করুণ ছিল। বৌদ্ধ ধর্মের প্রভাবে সেই সময় নেপালে কিন্তু হিন্দু ধর্ম ক্ষয়িষ্ণু অবস্থায় পৌঁছয়। আর সেই সময় এখানকার রাজা ছিলেন ঠাকুরি বংশের রাজা শিবদেব, এবং তিনি বৌদ্ধ ধর্মাবলম্বী হয়ে যান বৌদ্ধ ধর্মের প্রভাবে। সেই সময় এখানে আসেন স্বয়ং শঙ্করাচার্য। এবং তখন পশুপতিনাথ মন্দির অবশ্যই এরকম অবস্থায় ছিল না। তখন এখনকার যে স্ট্রাকচারটা দেখছেন তখনকার স্ট্রাকচারটা সম্পূর্ণ অন্য রকম ছিল। আমার সামনেই রয়েছে পশুপতিনাথ মন্দির। তা এটা তো নতুন স্ট্রাকচার, সেই সময় এরকম স্ট্রাকচার ছিল না। শঙ্করাচার্য আসেন এখানে এবং শঙ্করাচার্যের যে ধর্ম বক্তৃতায় সেই রাজা প্রভাবিত হন। প্রভাবিত হয়ে শঙ্করাচার্যের অনুগামী হয়ে যান এবং শঙ্করাচার্যের প্রভাবে এই পশুপতিনাথ মন্দির তখন প্রাণ ফিরে পায় এবং তিনি রাজাকে বলেন মন্দিরের দেখভাল যাতে সঠিকভাবে হয় সেই ব্যবস্থা করতে। সেই প্রাচীনকাল থেকে শঙ্করাচার্যের নির্দেশ অনুযায়ী দক্ষিণ ভারতীয় ভট্ট উপাধিধারী ব্রাহ্মণ ছাড়া পশুপতিনাথের পূজারী আর কেউ হতে পারেন না। এখানকার নেপালি পূজারীরা তাদের সহায়তা করেন মাত্র, কিন্তু পশুপতিনাথকে স্পর্শ করার অধিকার তাদের দেওয়া হয়নি। নেপালে রাজপরিবারে কেউ মারা গেলে নেপাল জুড়ে নাকি সেই সময় অশৌচ হতো
এবং সেখানকার পুরোহিতরা অসহজ থাকার জন্য পশুপতিনাথের পুজো করতে পারতেন না। তাই শঙ্করাচার্য পশুপতিনাথ যাতে সর্বদা পুজো পান সেজন্যই এই নির্দেশ দেন, কারণ নেপালের রাজার বংশের কেউ মারা গেলে ভারতীয় পুরোহিতদের কোনো অসহজ স্পর্শ করতে পারে না। এই পশুপতিনাথ মন্দির ভোর 4:30 থেকে দুপুর 2টো পর্যন্ত খোলা থাকে আর বিকেল 5টা থেকে সন্ধে 7টা অবধি। পশুপতিনাথ মন্দিরকে পায়রাদের অবাধ ক্ষেত্র বলা যেতে পারে। হাজার হাজার পায়রা রয়েছে এখানে। ভক্তরা মন্দিরের পাশেই দোকান থেকে 50 কিংবা 100 টাকার নেপালি মুদ্রায় ভুট্টা কিনে পায়রাদের খাওয়ায়। 2015 সালের ভূমিকম্পে এই কাঠমান্ডুর পশুপতিনাথ মন্দিরেরও কিন্তু অনেকখানি ক্ষতি হয়েছিল। আমার বাঁ দিকে জায়গাগুলো দেখছেন, এগুলো প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেজন্য লোহার বিম দিয়ে কিন্তু জায়গাগুলোকে সাপোর্ট দিয়ে রাখা রয়েছে যাতে না ভেঙে পড়ে যায়। নেপালের রাজধানী শহর হলো কাঠমান্ডু, সুতরাং নেপালের যে কোনো জায়গা থেকে কাঠমান্ডু খুব সহজেই সড়কপথে কিংবা বিমানপথে যুক্ত। সুতরাং নেপালে এলে আপনার গন্তব্য হোক কাঠমান্ডু, আর সব থেকে প্রথমেই চলে আসুন এখানকার পশুপতিনাথ মন্দিরে। আমি ঘুরতে ফিরতে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সৌমেন্দু আপনাদের সামনে এই জাতীয় নানান ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসব, এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব অল বাটন প্রেস করে রাখবেন যাতে ভিডিও আমি নতুন আপলোড করলেই সরাসরি নোটিফিকেশান পৌঁছে যায় আপনার কাছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ঘুরতে ফিরতে। টাটা। কাঠমান্ডু ঘুরতে এলে পশুপতিনাথ মন্দির ছাড়াও এখানে রয়েছে পাটন দরবার স্কোয়ার, কাঠমান্ডু দরবার স্কোয়ার, বৌদ্ধনাথ, স্বয়ম্ভু কিংবা কাঠমান্ডুর বিখ্যাত মার্কেট প্লেস থামেল। এই সব কিছু নিয়েই আসছি পরের পর্বে। তবে আজ এইটুকুই। ধন্যবাদ।